সুপ্রিয় দর্শক, এনটিভি ইউরোপের প্রাইম টাইম নিউজে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ। বার্তা কক্ষে আপনাদের সাথে রয়েছে আমি ইব্রাহিম আদিত্য। সংবাদের শুরুতেই জানাবো শিরোনাম। ইংল্যান্ড ও ওয়েলসের তরুণ অপরাধীদের প্রয়োজনীয় শিক্ষায় শিক্ষিত করে তুলতে দুটি সিকিউর স্কুল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত 7 বছরে যুক্তরাজ্যে জেল থেকে বের হয়ে আত্মহত্যা করেছে 4 শতাধিক আসামি। আত্মহত্যার পেছনে পুলিশের ভূমিকার প্রমাণ পেয়েছে মানবাধিকার কমিশন। আলোচিত হার্ড ব্রেক্সিটের পথ বেছে নিলে প্রধানমন্ত্রী তো ধরে রাখতে পারবেন না থেরেসা মে, মন্তব্য সাবেক চ্যান্সেলর কেন ক্লার্কের। এবং বাংলাদেশের প্রস্তাবিত নাগরিক আইন 2015 নিয়ে বিপাকে দ্বৈত নাগরিকেরা। এ আইনের বেশ কয়েকটি ধারা দ্বৈত নাগরিকদের জন্য হুমকি স্বরূপ, মন্তব্য বিবিপিডির। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দিচ্ছি পুরো সংবাদ। আর শুরুতেই থাকছে ব্রিটেন প্রসঙ্গ। ইংল্যান্ড ও ওয়েলসের তরুণ অপরাধীদের প্রয়োজনীয় শিক্ষায় শিক্ষিত করে তুলতে দুটি সিকিউর স্কুল প্রতিষ্ঠার পাইলট প্রজেক্ট হাতে নিয়েছে সরকার। তরুণ অপরাধীদের শিক্ষার উপর পর্যালোচনামূলক প্রতিবেদন প্রকাশের একদিন আগে নতুন এই পাইলট স্কিম ঘোষণা দেওয়ার কথা রয়েছে জাস্টিস সেক্রেটারি লিজ ট্রাসের। ম্যাথ ও ইংলিশ পড়ানোর পাশাপাশি সেখানে অ্যাপ্রেন্টিসশিপের প্রশিক্ষণের ব্যবস্থা করবে সরকার। ফ্রন্টলাইন স্টাফ বাবদ খরচসহ সর্বমোট 15 মিলিয়ন পাউন্ড ব্যয় ধরা হয়েছে সিকিউর স্কুল প্রতিষ্ঠার এই প্রজেক্টে। এদিকে গত 7 বছরে যুক্তরাজ্যে জেল থেকে বের হয়ে 4 শতাধিক আসামি আত্মহত্যা করেছে। সমতা ও মানবাধিকার কমিশনের দাবি, বন্দীদের সঙ্গে পুলিশ সঠিক আচরণ না করায় তারা মানসিক অবসাদের কারণে আত্মহত্যা করছেন। 2009 সাল থেকে 2016 সাল পর্যন্ত বন্দীদের রেকর্ড পর্যালোচনা করে আত্মহত্যার পেছনে পুলিশের ভূমিকার প্রমাণ পায় মানবাধিকার কমিশন। জেল থেকে ছাড়া পাওয়ার পর সে কোথায় যাবে, কি করবে, এসব বিষয়ে কোনো খোঁজ খবর রাখে না পুলিশ। পুলিশের এই উদাসীনতার কারণে মানসিকভাবে মুষড়ে পড়া এসব বন্দীদের অনেকে আত্মহত্যার পথ বেছে নেয়। মানবাধিকার কমিশনের গবেষণায় দেখা গেছে, জেল থেকে ছাড়া পাওয়ার 48 ঘন্টার মধ্যে এসব বন্দী আত্মহত্যা করে থাকে। 400 জনের মধ্যে 138 জনই গ্রেফতার হয়েছিলেন যৌন নির্যাতন মামলায়। লোকলজ্জায় এবং মানসিক অবসাদেই তারা আত্মহত্যা করে বলে গবেষণায় বেরিয়ে আসে। আলোচিত হার্ড ব্রেক্সিটের পথ বেছে নিলে প্রধানমন্ত্রী তো ধরে রাখতে পারবেন না থেরেসা মে। বিবিসি ওয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে আজ এই মন্তব্য করেছেন সাবেক চ্যান্সেলর কেন ক্লার্ক। ইউরোপিয়ান ইউনিয়নের অন্যতম সমর্থক ক্লার্ক আরও বলেন, হাউস অব কমন্সের খুব অল্প সংখ্যক সদস্যই হার্ড ব্রেক্সিটের পরিণাম নিয়ে ভাবেন। ইইউ থেকে নিজেদের পুরো আলাদা ভাবতে চাইলে তার পরিণাম হবে খুবই ভয়াবহ। যদিও প্রধানমন্ত্রী থেরেসা মে বারবার উল্লেখ করেছেন, ব্রেক্সিট থেকে সর্বোচ্চ সুবিধা নেওয়ার চেষ্টা করবে তার সরকার। সবকিছু ঠিক থাকলে পূর্ব পরিকল্পনা অনুসারে আগামী মার্চের শেষ নাগাদ লিসবন ট্রিটির আর্টিকেল 50 কার্যকরে বদ্ধপরিকর প্রধানমন্ত্রী। এদিকে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ এমপি আগামী মার্চ মাসেই ব্রেক্সিট প্রক্রিয়া শুরু করার বিষয়ে একমত হয়েছেন। তারা আরও একমত হয়েছেন যে সরকার ব্রেক্সিটের পুরো পরিকল্পনা পার্লামেন্টে এমপিদের কাছে প্রকাশ করবে এবং এমপিরা এ নিয়ে সরকারকে জবাবদিহি করানোর সুযোগ পাবেন। গত বুধবার সরকার ও বিরোধী দলের আনা ভিন্ন দুটি প্রস্তাব পাশের মধ্য দিয়ে এমপিরা এই মতৈক্যে পৌঁছান। তবে ব্রেক্সিট কার্যকরের শর্ত নিয়ে সরকার ও ইইউপন্থীদের মতপার্থক্যের যে মূল লড়াই, তার এখনও কোনো সুরাহা হয়নি। দলমত নির্বিশেষে ব্রিটিশ পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ এমপি ছিলেন ইইউতে থাকার পক্ষে। ফলে গণভোটের অপ্রত্যাশিত ফল কার্যকর করা নিয়ে শুরু হয় বিতর্ক। এদিকে ব্রেক্সিট কার্যকরে পার্লামেন্টের অনুমতি নিতে সরকারকে বাধ্য করতে মামলা ঠুকে দেন লন্ডনের এক ব্যবসায়ী। হাইকোর্ট রায় দেন, ব্রেক্সিট কার্যকর করতে এমপিদের অনুমোদন লাগবে। এ রায়ের বিরুদ্ধে সরকার আপিল করলে বিরোধী লেবার পার্টি পার্লামেন্টে এমপিদের বিতর্ক করার সুযোগ চায়। বুধবার অনুষ্ঠিত ভোটাভুটিতে 448 জন এমপি লেবার দলে আনা প্রস্তাবের পক্ষে ভোট দেন। প্রস্তাবের বিপক্ষে ছিলেন মাত্র 75 জন এমপি। অন্যদিকে মার্চে ব্রেক্সিট প্রক্রিয়া শুরু করতে সরকারের আনা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন 461 জন এমপি, আর এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন 89 জন। বাংলাদেশের প্রস্তাবিত নাগরিক আইন 2015 নিয়ে বিপাকে দ্বৈত নাগরিকেরা। এ আইনের বেশ কয়েকটি ধারা দ্বৈত নাগরিকদের জন্য হুমকি স্বরূপ বলে মন্তব্য বিবিপিডি নেতৃবৃন্দের। নাগরিক আইন দেশের বা দেশের বাইরের নাগরিকদের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করবে।
বিভিন্ন সুবিধা সহ নাগরিক হিসেবে গণতান্ত্রিক অধিকার থাকবে। তবে বাংলাদেশে প্রস্তাবিত নাগরিক আইন 2015 অনেক ধারায় দ্বৈত নাগরিকদের বিপাকে ফেলবে। পিতামহ বা মাতামহ পর্যন্ত নাগরিক অধিকার থাকলেও প্রবাসে বসবাসরত চতুর্থ প্রজন্মের ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে। আর তাই এর বেশ কয়েকটি ধারা বাদ দেওয়ার প্রস্তাব এনেছে ব্রিটিশ বাংলাদেশি পলিসি ডায়ালগ বা বিবিপিডি। বিস্তারিত আমাদের চিফ রিপোর্টার আকরামুল হোসাইনের রিপোর্টে। বাংলাদেশের নাগরিকত্ব আইন 2015 28টি ধারায় প্রণয়নকল্পে আনিত হচ্ছে, যা বাংলাদেশ ও দ্বৈত নাগরিক সহ প্রবাসী বাংলাদেশি নাগরিকদের অধিকার বাস্তবায়নে ভূমিকা রাখবে। তবে আইনের ধারা 7 ও 8-এর 2 উপধারা দ্বৈত নাগরিকদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করছে। এর উপর একটি প্রস্তাব এনেছে ব্রিটেনে বসবাসরত ব্রিটিশ বাংলাদেশি ব্যারিস্টার ও সলিসিটারদের সংগঠন বিবিপিডি। আমরা আজকে এটা ডিসকাস করলাম যে প্রপোজড ন্যাশনালিটি অ্যাক্ট বাংলাদেশ, যেটা 2015, এটাতে কি কি ডিফেক্টগুলো, কোন ধারাটা আপনারা পেয়েছেন? সবচাইতে বেশি সাংঘর্ষিকটা হচ্ছে সেকশন 7, বিভিন্ন কর্মে যাওয়া, রাজনীতি করা, এবং সেটা সরাসরি কিন্তু সংবিধান বিরোধী। সবাই একমত আমাদের ফেলো কলিগ এই রাউন্ড টেবিল ডিসকাশনে, এই যে দ্বৈত নাগরিকত্ব আইনে যে সমস্ত উইকনেস বা দুর্বলতা আছে ওগুলো সম্পর্কে সরকারের কাছে সর্বদলীয় একটা প্রস্তাবনা দেয়া, এবং যেখানে প্রবাসীদের স্বার্থ সংরক্ষণ হয় এবং প্রবাসীদের অধিকার অর্জন হয়। ধারা 7-এ প্রবাসী নাগরিকদের ক্ষেত্রে সীমাবদ্ধতা রাখা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে জাতীয় সংসদ, রাষ্ট্রপতি বা স্থানীয় সরকার পদে নির্বাচন করার অধিকার ভোগ করতে পারবে না। সুপ্রিম কোর্টের বিচারক সহ রাজনৈতিক সংগঠন করা যাবে না। তাছাড়া অনেক ধারার বিভিন্ন সংজ্ঞার পরিমিত ব্যাখ্যাও নেই। ডেফিনেশনে যে বিদেশি শত্রু ডেফিনেশন দেওয়া হয়েছে সেখানে শুধু রাষ্ট্রকে বলা হয়েছে, কিন্তু সাবসিকুয়েন্টলি বডিতে ব্যক্তিকে মিন করা হয়েছে। সো এই যে একটা কনফ্লিক্টিং সিচুয়েশন রয়েছে, এই টার্মটা ডিফাইন হওয়া উচিত। দ্বৈত নাগরিক বলতে কি বোঝায়, প্রবাসী নাগরিক বলতে অবস্থানরত নাগরিক, এগুলোর কোনো ডেফিনেশন, প্রপার ডেফিনেশন, অথবা রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড বলতে কি বোঝায় সেটাও ডিফাইন করা হয় নাই। এই জিনিসগুলো ক্লারিফাই হওয়া দরকার। যেসব জায়গায় আমরা মনে করি যে এটা ভাষাগত বা টেকনিক্যাল গলদ আছে, সেখানে আমরা প্রস্তাব রাখবো সরকারের প্রতি যে সেখানে ওটা অ্যামেন্ডমেন্ট করার জন্য। আর আমরা কয়েকটা সেকশন আমরা আইডেন্টিফাই করেছি যেগুলো কিনা সংবিধানের সাথে সাংঘর্ষিক। কাজে সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো আইন বাংলাদেশ সরকার বানাতে পারে না। প্রস্তাবিত এ আইনের অনেক ইতিবাচক দিক রয়েছে, তবে বেশ কয়েকটি ধারায় দ্বৈত নাগরিকদের জন্য আইন খুব কঠোর হবে, আর এর জন্য ব্রিটেনে বসবাসরত চতুর্থ প্রজন্ম অনেক অধিকার থেকে বঞ্চিত হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগে প্রস্তাবনা দেয়া হবে বলেও জানানো হয়। নাগরিকত্ব আইন সিটিজেনশিপ অ্যাক্ট যেটা প্রপোজ করে মন্ত্রিসভায় অলরেডি পাশ হয়ে গেছে, পার্লামেন্টে যাওয়ার অপেক্ষায়, এটা তাড়াহুড়ো করে কোনো কনসালটেশন ছাড়াই করা হয়েছে। আমার মনে হয় যে গভর্নমেন্টকে যদি আরও একটু ওয়াইডার কনসালটেশন করে আরও সুন্দর সুন্দর অ্যামেন্ডমেন্ট, এডিশন, মাইনাস, প্লাস করে যদি করা হয় এবং সবার মতামতের ভিত্তিতে, তাহলে আমার মনে হয় যে খুব ভালো একটা আইন হবে। বিশেষ করে ডুয়েল ন্যাশনাল 1.5 to 2 million ডুয়েল ন্যাশনালস will be directly affected by this law. এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, আমরা কিন্তু সরকারের বিরোধিতা করছি না। আমাদের যে প্রবাসীদের নাগরিক অধিকার যেটা সাংবিধানিকভাবে স্বীকৃত, সেই অধিকারটা রক্ষার কথা আমরা বলছি। কিছু কিছু ক্ষেত্রে সেই অধিকারটা করব হচ্ছে। আমরা চেষ্টা করছি, আমরা এখানে সরকারি পর্যায়ে হাইকমিশনের সাথে কথা বলছি, আমরা আইন মন্ত্রণালয়ের সাথে কথা বলবো, এবং সরকারের শীর্ষ পর্যায়ে আমরা যেভাবে এই যে আমাদের অধিকারটুকু রক্ষার জন্য আমরা যতটুকু করা দরকার, আমরা সরকারকে কনভিন্স করার জন্য আমরা সবটুকু করব। গোলটেবল বৈঠকে বিবিপিডির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার চৌধুরী হাফিজুর রহমান, ব্যারিস্টার এনামুল হক, ব্যারিস্টার তারেক চৌধুরী, সলিসিটার কামরুল হাসান, সাইফুদ্দিন খালেদ সহ বিভিন্ন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আকরামুল হোসাইন, এনটিভি নিউজ, লন্ডন। পররাষ্ট্রমন্ত্রী পাওলো জেন্টিলোনি স্থলাভিষিক্ত হবেন পদত্যাগী প্রধানমন্ত্রী মাত্তেও রেনজির। গণভোটে পরাজয়ের পর রেনজি পদত্যাগের ঘোষণা দেন। প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা শনিবার জানান তিনি দ্রুতই শূন্যস্থান পূরণ করবেন। এরপর রেনজির ডেমোক্রেটিক পার্টির নেতাদের প্রেসিডেন্ট প্রাসাদে ডাকেন তিনি। 3 দিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনায় কোনো ঐক্যমতে না আসায় প্রেসিডেন্ট এই সিদ্ধান্ত নেন। বার্তা সংস্থা এএফপি জানায়, বিরোধী দলগুলো সম্ভাব্য জাতীয় ঐক্যের সরকার গঠনের ডাক প্রত্যাখ্যান করেছে। তারা অনতিবিলম্বে নতুন নির্বাচনের দাবি জানান।
তবে প্রেসিডেন্ট তাদের দাবি প্রত্যাখ্যান করেন। 2 বছর 10 মাস ধরে প্রধানমন্ত্রীর পদে ছিলেন রেঞ্জি। কয়েকটি সাংবিধানিক সংস্কার আনার সিদ্ধান্ত নেন তিনি। এ নিয়ে গণভোট অনুষ্ঠিত হলে মানুষ তা প্রত্যাখ্যান করে। গণভোটের আগেই রেঞ্জি ঘোষণা দিয়েছিলেন তার চাওয়া জনগণ মেনে না নিলে তিনি পদত্যাগ করবেন। এদিকে প্রেসিডেন্টের কার্যালয় রবিবার এক বিবৃতিতে জানায় প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করবেন পররাষ্ট্রমন্ত্রী জেন্তেলোনি। বিরোধী দলগুলো আগে থেকেই অনুমান করছে জেন্তেলোনির নেতৃত্বাধীন নতুন প্রশাসনের উপর আস্থা ভোট অনুষ্ঠিত হবে বুধবার। এদিকে পপুলিস্ট দল 5 স্টার মুভমেন্ট তাৎক্ষণিক নির্বাচনের দাবি জানিয়েছে। এই দলটি এবারের গণভোটে নার পক্ষে প্রচার চালিয়ে জনপ্রিয়তা পায়। দলটি ঘোষণা দিয়েছে জেন্তেলোনের প্রশাসন নিয়ে পার্লামেন্টে আস্থা ভোট তারা বয়কট করবে। বাংলাদেশ প্রসঙ্গ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের আশা আকাঙ্ক্ষা ক্ষোভ হতাশা এড়িয়ে গিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করতে চাচ্ছে সরকার। রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশের সাম্যবাদী দল আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় ফখরুল আরও বলেন, লুকিয়ে রেখে জনগণকে বোকা বানানোর চেষ্টা করে শেষ রক্ষা হবে না সরকারের। এছাড়া সরকার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে সংবিধানকে কাটাছেঁড়া করে তাদের উপযোগী করে অলিখিত শাসন ব্যবস্থা ধরে রাখতে চাইছে বলেও এ সময় মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বিস্তারিত দেখুন রিপোর্টে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ সাম্যবাদী দলের একাংশ আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, ক্ষমতা টিকিয়ে রাখতে সরকার একের পর এক অন্যায় কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। ভিন্ন মতের মানুষ গুম হচ্ছে প্রতিনিয়ত। তিনি বলেন, আইনমন্ত্রী বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে মুখে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বললেও প্রতিদিনই পুলিশ র্যাবের কথিত ক্রসফায়ারে প্রাণ হারাচ্ছে অসংখ্য মানুষ। গণতান্ত্রিক সব অধিকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব। অসহায় শিশু যখন বলে যে আমি আমার পাপাকে দেখতে চাই, আমি আমার পাপাকে সঙ্গে নিয়ে ঈদের নামাজ পড়তে যেতে চাই, ছোট্ট শিশু, তবুও এদের বিবেক জাগ্রত হয় না। এরা তাদের ক্ষমতার যে লিপ্সা, অবৈধ ক্ষমতার লিপ্সা, আজকে তাদেরকে অন্ধ করে রেখে দিয়েছে। যে যারা আমাদের অধিকার কেড়ে নিচ্ছে, যারা আমার ভোটের অধিকার কেড়ে নিয়েছে, কথা বলার অধিকার কেড়ে নিচ্ছে, যারা আমার মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছে, তাদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ হই। অবাধ একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে একটা জনগণের প্রতিষ্ঠা সরকার আমরা প্রতিষ্ঠা করতে চাই। এদিকে রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে মহিলা দল আয়োজিত আলোচনা সভায় নজরুল ইসলাম খান অভিযোগ করেন, বর্তমান সরকারের আমলে জনগণ নিজেদের ভোটাধিকার প্রয়োগের কোনো সুযোগ পাচ্ছে না। তিনি বলেন, জনগণের ভোট ছাড়াই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছে জনপ্রতিনিধি। আজকে আন্দোলনের জন্য আমাদের যখন দৌড়ানো প্রয়োজন, সেখানে নানান বাধ্যবাধকতায় সরকারি বেআইনি অস্ত্রের প্রয়োগের ফলে পিকেটা কোনো কারণে যদি দৌড়ানো না যায়, তাহলে আমাদেরকে হাঁটতে হবে। হাঁটতে না পারলে কড়া হলেও যেতে হবে, কিন্তু যেতে হবে সম্মুখ পানে, অগ্রসর হতে হবে সামনের দিকে। এছাড়া আগামীতে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের জন্য রাষ্ট্রপতি সব দলের পরামর্শ নিয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবেন বলে আশা বিএনপি নেতাদের। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। কমিউনিটি সংবাদ। 2018 সালের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল বাড়ায় টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ। মেয়র প্রার্থী হচ্ছেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের প্রাক্তন ডেপুটি মেয়র ও লান্সবারি ওয়ার্ড কাউন্সিলর ওহিদ আহমেদ। রবিবার লান্সবারি ওয়ার্ডের বাসিন্দাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয়রা ছাড়াও উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট গ্রুপের কাউন্সিলর বৃন্দ সহ সাবেক মেয়র লুৎফুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমানে টাওয়ার হ্যামলেটস বাড়ায় ড্রাগ সমস্যার মতো সামাজিক সমস্যা মাথা চাড়া দিয়ে উঠছে। অপ্রত্যাশিতভাবে কমে আসছে ইউথ সেন্টার, চাকরি হারাচ্ছে শত শত মানুষ। টাওয়ার হ্যামলেটস আগের মতো নিরাপত্তার বলয় নেই বলেও জানান তিনি। গত 1.5 বছরে তেমন কোনো উন্নয়ন চোখে পড়েনি বলেও অভিযোগ করেন সাবেক এই মেয়র। আর তাই আগামী নির্বাচনে তিনি ওহিদ আহমেদকে একজন যোগ্য প্রার্থী হিসেবে সবার কাছে সহযোগিতা চেয়েছেন। এ সময় মেয়র প্রার্থী ওহিদ আহমেদ বলেন, তিনি তার অভিজ্ঞতার আলোকে সাজাতে চান টাওয়ার হ্যামলেটস বাড়াকে। পরিমিত হাউজিং নির্মাণ, শিক্ষার মান উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ সহ আরও অনেক গুরুত্বপূর্ণ কাজের জন্য তিনি কাজ করবেন। উল্লেখ্য, ইন্ডিপেন্ডেন্ট গ্রুপের সাবেক মেয়র প্রার্থী রাবিনা খানও অপর একটি গ্রুপ থেকে মেয়র প্রার্থিতা ঘোষণা দিয়েছেন। গত মেয়র নির্বাচনে লেবার পার্টি থেকে মনোনীত প্রার্থী জন বিক্স বর্তমানে টাওয়ার হ্যামলেটস মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।
লন্ডনে কওমি সনদের স্বীকৃতি ও তরুণদের ভাবনা শীর্ষক সেমিনার শনিবার পূর্ব লন্ডনের মাজাহিরুল উলুম মাইল্যান্ড মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে। মাওলানা ইমদাদুর রহমান আল মাদানির সভাপতিত্বে এবং হাফেজ নাজির উদ্দিন এবং মাওলানা সৈয়দ নাইমের যৌথ পরিচালনায় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাওলানা মাহবুবুর রহমান তালুকদার। প্রবন্ধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন মাওলানা গোলাম কিবরিয়া, শায়খ মাওলানা মাহমুদুর হাসান, মাওলানা মুশাররফ আলী, মাওলানা হাসান নুরি, মাওলানা সাদিকুর রহমান সহ বহু সংখ্যক প্রথিতযশা উলামায়ে কেরাম ও উম্মার দরদি ইসলামী চিন্তাবিদ। সভায় কওমি মাদ্রাসার সনদের সরকারি স্বীকৃতি সম্পর্কে অতীত, বর্তমান ও ভবিষ্যতের আলোকে গুরুত্ব সহ তাৎপর্যপূর্ণ আলোচনা করা হয়। সভায় বক্তারা বলেন, কওমি মাদ্রাসায় শিক্ষা বাজার ঐতিহাসিক গুরুত্ব ও স্বর্ণালী অবদানের ইতিবৃত্ত তুলে ধরে জাতীয়ভাবে এই শিক্ষা ব্যবস্থার সঠিক মূল্যায়ন ও মর্যাদা বাস্তবায়নের দাবি জানান সেমিনার থেকে। প্যারিসের অদূরে তুলুজ শহরে রবিবার বাংলাদেশি প্রবাসী খ্রিস্টান অ্যাসোসিয়েশন তুলুজ ফ্রান্সের উদ্যোগে অত্যন্ত আনন্দঘন পরিবেশে প্রাক বড়দিন 2016 পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। এতে তুলুজে বসবাসরত বিপুল সংখ্যক খ্রিস্টান ধর্মাবলম্বী ও কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মার্ক কস্তার বাইবেল পাঠ ও প্রান্তিক ক্রুশের প্রার্থনা দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়। ডমিনিক জোসেফ কস্তার সভাপতিত্বে 2 পর্বের এই আয়োজনে প্রথম পর্বে সাধারণ সম্পাদক মার্ক রায়ের উপস্থাপনায় সভাপতিত্ব করেন ডমিনিক জোসেফ কস্তা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিকোলাস পিউরিফিকেশন, হিলারি মিন্স, মার্টিন ডায়েস, শীতল রোজারিও, লরেন্স গোমেজ, ফাদার ভিনসেন্ট গ্যালোয়া সহ অনেকে। আলোচনা সভা শেষে ফাদার ভিনসেন্ট গ্যালোয়া এর মাধ্যমে কেক কাটা হয় এবং প্রান্তিক ক্রুশ ও কল্পনা কস্তা সহ উপস্থিত নারীরা পিঠা মেলার আয়োজন করেন। মেলায় বাংলাদেশের ঐতিহ্যবাহী সব ধরনের পিঠা প্রদর্শন করা হয়। আবারও আন্তর্জাতিক। তুরস্কের ইস্তাম্বুলে স্টেডিয়ামের বাইরে পুলিশকে লক্ষ্য করে চালানো 2টি হামলায় নিহতের সংখ্যা বেড়ে 38-এ দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে 30 জনই পুলিশ সদস্য। এই হামলায় আহত হয়েছেন 1.5 শতাধিক। হামলায় হতাহতের ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। 2টি হামলায় একটি আত্মঘাতী ও অন্যটি গাড়ি বোমার বিস্ফোরণ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হামলার দায় কেউ স্বীকার না করলেও স্থানীয় কুর্দি গেরিলা সদস্যরা এই হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সালেমান সোইলু। ইস্তাম্বুলের এই হামলায় নিহত কয়েকজনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। রোববার রাষ্ট্রীয় সম্মাননায় পুলিশ সদস্যদের দাফন করা হয়। জানাজা ও দাফন অনুষ্ঠানে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ও সরকারের শীর্ষ কর্মকর্তারা ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতা জয়রামের মৃত্যু শোক যেন কোনোভাবেই কাটিয়ে উঠতে পারছে না রাজ্যবাসী। গত সোমবার তার মৃত্যুর পর থেকে শনিবার পর্যন্ত শোক সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন কমপক্ষে 300 মানুষ। ক্ষমতাসীন দলটি শনিবার আত্মহত্যাকারীদের এই সংখ্যা জানায়। তবে একদিনের ব্যবধানেই সেই সংখ্যা 1.5 শতাধিক বেড়েছে। রোববার এই সংখ্যা 470 বলে দলীয় সূত্রের বরাতে জানায় ভারতের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া। রাজনীতিতে 4 দশকের একক কর্তৃত্ব ও 5 বার মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকা সাবেক এই অভিনেত্রী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান, যাকে আম্মা বলে ডাকত ভক্ত সমর্থকেরা। অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম দলের মুখপাত্র চিন্নাকোটি পন্নায়ান উত্তর প্রদেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও ভক্ত সমর্থকদের আত্মহত্যার খবর জানিয়ে শনিবার বলেন, শোক সহ্য করতে না পেরে মানুষ আত্মহত্যা করছে। জয়ললিতার মৃত্যুর পর আত্মহত্যা করা 280টি পরিবারকে 3 লাখ রুপির আর্থিক সহায়তা দিয়েছেন। অর্থ সাহায্য ছাড়াও এই পরিবারের সন্তানদের শিক্ষা এবং বিয়ের খরচের জন্য সহায়তা করবে বলেও জানান তিনি। আত্মহত্যার এই অস্বাভাবিক প্রবণতাকে পার্টি উৎসাহ দিচ্ছে বলেও সমালোচনা রয়েছে। আত্মহত্যাকারীর পরিবারকে বিশাল ক্ষতিপূরণ দিচ্ছে দলটি। দলীয় প্রধানের প্রতি গভীর ভক্তিতে কেউ আত্মহত্যা করছে বলে বিশ্বাস করলেই ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। মিশরের রাজধানী কায়রোয় কপটিক গির্জার পাশে বিস্ফোরণে অন্তত 22 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও বেশ কিছু মানুষ। তবে এখনও এই বিস্ফোরণের কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। কিছু কিছু গণমাধ্যম বলছে সেখানে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। মিশরের কায়রোতে কপটিক গির্জা সেন্ট মার্ক ক্যাথেড্রালের পাশেই অবস্থিত সেন্ট পিটার চার্চও সেই বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়। দেশটির গৃহমন্ত্রী মাগদি আবদেল গাফফার এবং কায়রোর নিরাপত্তা প্রধান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দেশটির মোট জনসংখ্যার 10% কপটিক খ্রিস্টান। এর আগে গত শনিবার মিশরের গির্জা পিরামিডের পাশেই বোমা বিস্ফোরণে 6 জন পুলিশ কর্মকর্তা নিহত হন।
সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের সুরক্ষায় বিভিন্ন মহল্লায় গেস্ট হাউস তৈরি করেছে দেশটির সরকার। কোনো কর্মী সমস্যায় পড়লে সেখানে 15 দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন। রোববার এই তথ্য দিয়েছে দেশটির ডেপুটি মিনিস্টার অফ কাস্টমার রিলেশনস, মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট আদনান আবদুল্লাহ আল নুয়াম। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এই তথ্য দেন তিনি। এছাড়া সৌদি ডেপুটি মিনিস্টার জানান, সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের যেসব সমস্যা রয়েছে তা সৌদি সরকার সমাধানে কাজ করছে। ইতোমধ্যে কর্মীদের সুরক্ষার বিভিন্ন মহল্লায় গেস্ট হাউস তৈরি করা হয়েছে। সৌদি আরবে অবস্থানরত কর্মীরা কোনো প্রকার সমস্যায় পড়লে এই সকল গেস্ট হাউসে 15 দিন পর্যন্ত থাকতে পারবেন। পরবর্তীতে কর্মীর মালিকের সঙ্গে আলোচনা সাপেক্ষে সমস্যার সমাধান করা হবে। অন্যথায় কর্মী নতুন করে কোনো মালিকের অধীনে কর্মসংস্থান নিয়ে যেতে পারবে। সিলেটে কলেজ ছাত্রী খাদিজা হত্যা চেষ্টা মামলায় দ্বিতীয় দিনে আরও 15 জনের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত। এছাড়া ঢাকায় চিকিৎসাধীন খাদিজা ও স্কয়ার হাসপাতালের খাদিজার চিকিৎসককে 15 ডিসেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। আজ রোববার মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে সকাল 11টা থেকে দুপুর 3টা পর্যন্ত তারা সাক্ষ্য দেন। এর মধ্যে ছিলেন খাদিজার বাবা মাসুক মিয়া, মা মনোয়ারা বেগম, বদরুলের জবানবন্দি গ্রহণকারী বিচারক উম্মে সরাবন তোহরা, ওসমানী হাসপাতালের ডাক্তার আতাউল গনি, মামলার তদন্তকারী কর্মকর্তা হারুনুর রশিদ, প্রত্যক্ষদর্শী তামান্না সহ অনেকে, যার মধ্য দিয়ে 32 জনের সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হলো। এ মামলায় সাক্ষী রয়েছেন 36 জন। আদালতের এপিপি মাহফুজুর রহমান জানান, আদালতের বিচারক এ মাসের 15 তারিখ সাক্ষ্য গ্রহণের জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। সেদিন স্কয়ার হাসপাতালের খাদিজার চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক এবং খাদিজাকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। মামলার দ্বিতীয় সাক্ষী হিসেবে রয়েছেন আহত খাদিজা আক্তার নার্গিস। তিনি এখনও ঢাকার সিআরপিতে চিকিৎসাধীন। এ মামলায় খাদিজার সাক্ষ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর আগে 5 ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের প্রথম দিন একই আদালতে 17 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। প্রসঙ্গত, গত 3রা অক্টোবর সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা বদরুল আলম সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করে। হবিগঞ্জে চতুর্থবারের মতো বিবেকানন্দ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে আয়োজিত এই পরীক্ষায় এবছর দ্বিতীয়, পঞ্চম ও অষ্টম শ্রেণীর 519 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। পরীক্ষা চলাকালে হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনের স্বামী কৃপা রূপানন্দ মহারাজ, সেন্ট্রাল ক্রিয়েটিভ কলেজ অধ্যক্ষ অধ্যাপক ইকরামুল ওয়াদুদ, বিকেজিসি মহিলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু হাওলাদার সহ অনেকেই পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। প্রসঙ্গত, বিবেকানন্দ মেধাবৃত্তি পরীক্ষা প্রতি বছর অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ 50 জনকে বৃত্তি দেওয়া হয়ে থাকে। হবিগঞ্জের প্যানেল শিক্ষকদের নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে নিয়োগ বঞ্চিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ। দুপুরে হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে নিয়োগ বঞ্চিত শিক্ষকেরা মানববন্ধন করেন। মানববন্ধন শেষে জেলা প্যানেল শিক্ষক সমিতির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রত্না রানী সরকার, লিজা আক্তার, প্রতিভা, মণি ভট্টাচার্য, মাসুমা আক্তার, প্রমোদ দাস ও দিলারা খাতুন। এ সময় তারা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অবশিষ্ট 8,235 জনের মধ্যে হবিগঞ্জের 250 শিক্ষক শিক্ষিকা এখনও নিয়োগের অপেক্ষা রয়েছেন। ইতোমধ্যে অনেকেই বয়সসীমা উত্তীর্ণ হয়ে গেছে। ফলে পরিবার পরিজন নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। অবিলম্বে 250 প্যানেল শিক্ষকদেরকে দ্রুত নিয়োগ প্রদানের জন্য সরকারের কাছে জোর দাবি জানান তারা। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আলোচিত বিবিয়ানা আদর্শ উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্র অনুপ দাস হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ফাঁসির দাবিতে বিশাল মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার দুপুরে কীর্তিনারায়ণ কলেজের সামনে কীর্তিনারায়ণ কলেজ ও বিবিয়ানা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ এলাকার বিভিন্ন নেতৃস্থানীয় লোকজন মানববন্ধনে অংশ নেন। নিহত অনুপ দাসের সহপাঠীরা মানববন্ধনে ফেস্টুন, ব্যানার, নিহত অনুপের ছবি ও ঘাতক খুনিদের ফাঁসি চাই সম্বলিত প্লেকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে এক পথসভায় বক্তব্য রাখেন পশ্চিম বড় ডাকৈর ইউনিয়নের হালিমপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা শ্রী মনোরঞ্জন দাস, নিহত অনুপমের মা উষা রানী দাস সহ আরও অনেকেই। বক্তারা অনুপ হত্যাকাণ্ডের জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দর্শক, সংবাদ শেষ করব, তবে যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম।
ইংল্যান্ড ও ওয়েলসের তরুণ অপরাধীদের প্রয়োজনীয় শিক্ষায় শিক্ষিত করে তুলতে দুটি সিকিউর স্কুল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত 7 বছরে যুক্তরাজ্যে জেল থেকে বের হয়ে আত্মহত্যা করেছে 4 শতাধিক আসামি। আত্মহত্যার পেছনে পুলিশের ভূমিকার প্রমাণ পেয়েছে মানবাধিকার কমিশন। আলোচিত হার্ড ব্রেক্সিটের পথ বেছে নিলে প্রধানমন্ত্রী তো ধরে রাখতে পারবেন না থেরেসা মে, মন্তব্য সাবেক চ্যান্সেলর কেন ক্লার্কের। এবং বাংলাদেশের প্রস্তাবিত নাগরিক আইন 2015 নিয়ে বিপাকে দ্বৈত নাগরিকেরা। এ আইনের বেশ কয়েকটি ধারা দ্বৈত নাগরিকদের জন্য হুমকি স্বরূপ, মন্তব্য বিবিপিডির। দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি গ্রুপের প্রাইম টাইম নিউজের সর্বশেষ আয়োজন। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।